আসসালামু আলাইকুম। আমি কখনো আসলে ভিডিও বানাইনি ক্যাপিটাল মার্কেট নিয়ে। তবে আমি ক্যাপিটাল মার্কেট নিয়ে অনেক দিন তো কাজ করছি। তো আপনারা সবাই জানেন যে আপনারা সবাই জানেন শেয়ার বাজারের অধিকাংশ বিনিয়োগকারী আহ, খারাপ বাজারের কারণে নয়, বরং ভুল সিদ্ধান্তের কারণেই আসলে ক্ষতিগ্রস্ত হয়। তো আজকে আলোচনা করব যে আসলে কীভাবে আপনার কষ্টার্জিত যেই পুঁজি সেটাকে আপনি সুরক্ষিত রাখবেন এবং দীর্ঘমেয়াদে একটি শক্তিশালী ডিভিডেন্ড পোর্টফোলিও গড়ে তুলবেন। আপনারা জানেন যে সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান একটা সতর্ক বার্তা দিয়েছে এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রায় দুর্বল এবং বন্ধ কোম্পানির একটা তালিকা প্রকাশ করেছে। প্রায় ৬২টি কোম্পানির তালিকা প্রকাশ করেছে। যার আসলে মূল উদ্দেশ্য ছিল আসলে সাধারণ বিনিয়োগকারীদেরকে সতর্ক করা। তো ডিএসসির এর মধ্যে ৩২টি কোম্পানি বন্ধ কোম্পানি এবং প্রায় ৩০টি আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ কোম্পানি চিহ্নিত করেছে। নিরীক্ষকদের ভাষায় এসব প্রতিষ্ঠানকে ওরা গোয়িং কনসার্ন থ্রেট, অর্থাৎ ব্যবসায়িক অনিশ্চয়তার ঝুঁকিতে রয়েছে বলে ওরা এটাকে বলেছে এবং ভবিষ্যতে এসব প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছে। তো এখন প্রশ্ন হলো, এই সতর্কতার পরেও যদি আমরা শুধুমাত্র কারসাজির মধ্যে পড়ে দ্রুত লাভের আশায় এইসব কোম্পানিতে বিনিয়োগ করি, তাহলে এই সিদ্ধান্তের এই দায়ভার কে নেবে আসলে? তো এখানে উত্তরটা খুব সহজ, যেটা হলো বাজার কাউকে জোর করে শেয়ার কেনায় না, কিনতেও বলে না। আসলে টাকা আপনার, সিদ্ধান্ত আপনার, এবং তাই লাভ যেমন আপনার, ক্ষতির সম্ভাবনাও, ক্ষতির দায়ও আপনারই থাকা উচিত। তো বন্ধ কোম্পানি, দুর্বল কোম্পানি কিংবা তথাকথিত জাঙ্ক শেয়ার বিনিয়োগকারী কখনোই শেষ পর্যন্ত বিনিয়োগ করে, এইসব কোম্পানিতে বিনিয়োগ করে আসলে কেউ কখনো বিজয়ী হয় না আসলে। বিশেষ করে ইতিহাস আমাদেরকে বারবার এই শিক্ষায় দিয়েছে। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যে শেয়ার বাজার অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হয় খারাপ কোম্পানি কেনার কারণে নয়, বরং না বুঝে বিনিয়োগ করার কারণে। তো আমি একটু বলতে চাই, বিনিয়োগকারীদের ক্ষেত্রে ৩টি বিষয় সবসময় মনে রাখতে হবে। তা আমাদের এই ক্ষেত্রে করণীয় কী, আমি সেটাকে 3টিভাবে আমি সবসময় মাথায় রাখি যে 3টা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। সেটা হলো, আবেগ রাখা যাবে না, আবেগ নয় বিশ্লেষণ। দ্বিতীয়ত হলো গুজব নয় তথ্যভিত্তিক আলোচনা ট্রেড করতে হবে। তৃতীয়ত হলো হুজুগে নয় মৌলভিত্তির উপর বেস করতে হবে। এই 3টি বিষয়কে যদি আমরা বিনিয়োগের মূলমন্ত্র হিসাবে গ্রহণ করি, তাহলে আমাদের পুঁজি অনেকটাই সুরক্ষিত থাকবে বলে আমি বিশ্বাস করি। আমি যেহেতু বিভিন্ন বিনিয়োগ গ্রুপের সঙ্গে যুক্ত আছি, তো এখানে আমি দেখেছি ইতিবাচক, আমি একটা ইদানিং নতুন প্রজন্মের বিনিয়োগকারীদের মধ্যে একটা কিছু ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করছি, যেখানে দেখছি যে ওরা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান অথবা স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে ওরা দেশি বিদেশি ভালো ভালো ব্লু চিপ কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতেছে। তো এটা খুবই চমৎকার একটা উদ্যোগ, আমার কাছে ভালো লেগেছে। বাংলাদেশের পুঁজিবাজারের জন্য এটা অত্যন্ত, আমি বলবো যে এটা একটা ইতিবাচক লক্ষণ হিসাবে আমি দেখছি। তবে তবে আমি যেহেতু অনেকেই তাদের পোর্টফোলিও শেয়ার করছে গ্রুপে তাদের করার জন্য, তখন আমি দেখেছি যে বিনিয়োগকারীদের কিছু নতুন বিনিয়োগকারীদের কিছু সাধারণ ভুল আমি দেখতে পাচ্ছি তাদের মধ্যে। তা নিয়ে আমি একটু কথা বলতে চাই। এর মধ্যে প্রথম ভুল যেটা আমি দেখেছি, ওভার ডাইভার্সিফিকেশন। অর্থাৎ তারা কি করছে, অনেক নতুন বিনিয়োগকারী কী করে মনে করে যত বেশি কোম্পানিতে শেয়ার থাকবে তত বেশি নিরাপদ থাকবে। বাস্তবে বিষয়টি আসলে সবসময় এরকম নয়। আপনি সব তারিখে পুরো ইন্ডেক্স কিনে ফেলবেন, ইন্ডেক্সের সাথে মুভমেন্ট করবে, ব্যাপারটা তা নয়। ধরুন আপনার পোর্টফোলিওতে 20টা কোম্পানি রয়েছে, তাহলে যদি 4টা কোয়ার্টার হয়, তাহলে আমাকে প্রত্যেকটা কমপক্ষে 80টা, বছরে প্রায় 80টা আর্থিক প্রতিবেদন আমাকে বিশ্লেষণ করতে হবে। তাহলে পাশাপাশি প্রতিটি কোম্পানির পরিচালনা পর্ষদ, তাদের ব্যবসার ধরন, তাদের ব্যবসার বর্তমান অবস্থা, তাদের বাজারের কী অবস্থা, তাদের ভবিষ্যৎ ব্যবসার পরিকল্পনা, এসব সম্বন্ধে কিন্তু আপনাকে ধারণা নিতে হবে। তাহলে আমার 10-15টা কোম্পানিরই এসব ধারণা নিতে আমার অবস্থা খারাপ, তাহলে 80টা কোম্পানির আমি কীভাবে নেব? তাহলে আমি একজন ব্যক্তিগত বিনিয়োগকারীর জন্য এটা আসলে অসম্ভব। তাহলে আমি বলবো, তাই নতুন বিনিয়োগকারীদের জন্য আমার পরামর্শ হলো, আপনি 3টা থেকে 5টা ভালো কোম্পানি দিয়ে শুরু করুন, ধীরে ধীরে এটাকে 7টা থেকে 10টা পর্যন্ত এক্সপান্ড করুন। দ্বিতীয় ভুল যেটা আমি দেখতে পেরেছি নতুন বিনিয়োগকারীদের মধ্যে,
তারা কি করে, তাদের যে ফান্ড আছে সেটাকে অসম ফান্ড অ্যালোকেশন করে। অর্থাৎ প্রায় 20টা কোম্পানিতে শেয়ার কিনলো, দেখা গেছে মাত্র 2টা বা 3টাতেই বেশিরভাগ বিনিয়োগ করে ফেলেছে। তা আর কিন্তু বাকি মানে বাকি সবগুলোতে দেখা গেছে খুব সামান্য সামান্য করেছে। এই ক্ষেত্রে আমার কথা হলো, ধরুন আপনার কাছে 1 লাখ টাকা আছে, তাহলে আপনি একটা কোম্পানিতে 20,000 টাকা বিনিয়োগ করলেন, তাহলে 20,000 টাকা বিনিয়োগ করলেন, তাহলে 20,000 টাকা আপনার কী হলো, লাভ হলো, ডাবল হয়ে গেছে ওই শেয়ারটা, তাহলে 20,000 টাকা গেইন হলো। কিন্তু আপনি একটা কোম্পানিতে 1 লাখ টাকা ইনভেস্ট করলেন, সেক্ষেত্রে কী হলো, আপনার ওটার 20% কমে গেল, তাহলে কী হলো, 20% কমে যাওয়া মানে কিন্তু আপনার বিশাল একটা ক্ষতি হয়ে গেল, 20,000 টাকা নাই হয়ে গেল। তাহলে আমার কথা হলো, তাই শুরুতে প্রতিটি শেয়ারে তুলনামূলকভাবে সমান পরিমাণ অর্থ বিনিয়োগ করাটা আমার কাছে বুদ্ধিমানের কাজ মনে হয়। এর ফলে একটি শেয়ার মানে খারাপ পারফরমেন্স একটা নির্দিষ্ট কোম্পানিতে বেশি ইনভেস্ট করার কারণে তার পারফরমেন্স খারাপ হওয়াতে পুরো পোর্টফোলিওটাই খারাপ হয়ে যেতে পারে। আর তৃতীয় ভুল যেটা আমি দেখতে পেরেছি অনেকের মধ্যেই, যে সেক্টর কনসেন্ট্রেশন আছে, অর্থাৎ দেখা গেছে সে বিনিয়োগকারী নির্দিষ্ট সেক্টর বা নির্দিষ্ট শেয়ারের প্রতি তার একটা আলাদা আস্থা বা দুর্বলতা তৈরি হয়েছে, সেক্ষেত্রে সে ওখানেই বেশি বিনিয়োগ করছে। একজন অভিজ্ঞ বিনিয়োগকারী বহু বছরের অভিজ্ঞতা থাকে, কিন্তু তার কোনো কোম্পানি সম্পর্কে তার দৃঢ় ধারণা থাকে, আবার ধরেন অনেক কিছু সে এতদিন ধরে অ্যানালাইসিস করে করে অনেক ডাটা পেয়ে থাকে। কিন্তু একজন শুরুতেই যদি বিভিন্ন খাতে বিনিয়োগ ছড়িয়ে দেওয়া উচিত, শুরুতেই যদি কেউ একটা মাত্র কনসেন্ট্রেশন করে, সে কিন্তু রিয়েলি আসলে তথ্য নির্ভর হয় না। তাহলে আমার কথা হলো, অবশ্যই বিভিন্ন সেক্টরে এবং বিভিন্ন স্ক্রিপ্টে করা উচিত, ইনভেস্টমেন্ট করা উচিত। আরেকটা হলো, আমি সবাইকে বলি, দীর্ঘমেয়াদী সফল বিনিয়োগের জন্য আমি 3টা বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিই। সেক্ষেত্রে আমার হলো, প্রথমে হলো ডিভিডেন্ড ইল্ড, ডিভিডেন্ড গ্রোথ এবং ক্যাপিটাল গেইন। এই 3টা জিনিসের মধ্যে, অর্থাৎ আমি এমন কোম্পানি খুঁজি যারা নিয়মিত লভ্যাংশ দেয় এবং ভবিষ্যতে লভ্যাংশ বাড়ানোর সক্ষমতাও রাখে এবং ব্যবসার সম্প্রসারণের মাধ্যমে দীর্ঘমেয়াদে শেয়ারের মূল্য বৃদ্ধির একটা সম্ভাবনা তৈরি করতে পারে। তাদের সেই সক্ষমতা আছে। কিছু ব্যাংক, টেলিকমিউনিকেশনের কিছু কোম্পানি, ফার্মাসিউটিক্যালসের কিছু কোম্পানি, জ্বালানি খাতের কিছু কোম্পানি, বিমা খাতের কিছু কোম্পানি কিন্তু খুব ভালো করছে। ওরা দীর্ঘদিন ধরে কিন্তু আমরা দেখছি যে ধারাবাহিকভাবে ভালো লভ্যাংশ দিচ্ছে। এবং শুধু লভ্যাংশের হার দেখে কিন্তু বিনিয়োগ করা উচিত নয়। কোম্পানির আয়, নগদ প্রবাহ, কর্পোরেট গভর্নেন্স এবং ভবিষ্যতে প্রবৃদ্ধির সম্ভাবনা, এগুলোকেও বিবেচনা করতে হবে। উদাহরণ হিসাবে ধরা যায়, যেমন ডিএসসির তথ্য অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি ম্যারিকো, তারপর মেঘনা পেট্রোলিয়াম, ইবিএল, প্রাইম ব্যাংক, এসব আমি একটা এক্সাম্পল দিলাম আর কি। এই কোম্পানিগুলো কিন্তু ভালো ডিভিডেন্ড ইল্ড দিচ্ছে। তবে মনে রাখতে হবে, কোনো কোম্পানি অতীতের পারফরমেন্সের ভবিষ্যতের নিশ্চয়তা নয়। অতীতে সে ভালো দিচ্ছে, ভবিষ্যতেও ভালো দিবে তা না। এই জন্য নিজস্ব বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নেওয়া উচিত। আর ঝুঁকি কমানোর জন্য আমি বলবো যে ব্যাংক, জ্বালানি খাত, বিদ্যুৎ, টেলিকমিউনিকেশন, ফার্মাসিউটিক্যালস, এগুলো বিভিন্ন খাতে বিনিয়োগ ছড়িয়ে দেওয়া বুদ্ধিমানের কাজ। সবশেষে একটা কথাই বলতে চাই, শেয়ার বাজারে কোনো এমন জায়গা নয় যেখানে রাতারাতি ধনী হওয়া যায়। এখানে ধৈর্য ধরতে হয়, জ্ঞান আহরণ করতে হয়, শৃঙ্খলার মধ্যে থাকতে হয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হয়। আর যারা গুজব অনুসরণ করে তারা হয়তো সাময়িকভাবে লাভবান হয়, কিন্তু যারা তথ্য বিশ্লেষণ অনুসরণ করে তারা দীর্ঘমেয়াদে আসলে সম্পদ তৈরি করে। তাই সচেতন হন, শিখুন, বিশ্লেষণ করুন এবং তারপর মনোযোগ দিন। মনে রাখবেন, দ্রুত ধনী হওয়ার চেষ্টা অনেককেই ক্ষতিগ্রস্ত করে, কিন্তু ধৈর্যশীল বিনিয়োগী দীর্ঘমেয়াদে সম্পদ তৈরি করে। দ্রুত ধনী হওয়ার চেষ্টা, তাহলে সচেতন বিনিয়োগী পুঁজি সুরক্ষার সবচেয়ে বড় হাতিয়ার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।